এই ঝড়ঝড়ের অন্ধকারে আমার হাত পা কাঁপছে। আমি কোথায় যাব, কোথায় গেলে একটু আশ্রয় পাব, এই চিন্তায় ভয়ে ভয়ে হাঁটছি। এমন সময় আমি একটা হাসির শব্দ শুনতে পেলাম। পেছনের দিকে তাকিয়ে সেই নুপুরের শব্দের উৎস খুঁজতে রাখলাম। হঠাৎ দেখতে পেলাম একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে একটি সুন্দরী মেয়ে। আমার দিকে তাকিয়ে হেসেই চলেছে। এত গভীর রাতে এই জঙ্গলের মাঝে এমন নির্জন পরিবেশে একটা মেয়েকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই যে শুনছেন, কে আপনি? এত রাতে এই জঙ্গলের মাঝে কি করছেন? না, কোনো উত্তর আসলো না। মেয়েটি কি আমার কথা শুনতে পারল না? আমি কি একবার কাছে গিয়ে কথা বলবো, যদি আমাকে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা বলতে পারে? আমি মেয়েটির কাছে যেতেই মেয়েটি হাঁটা শুরু করলো। আমি মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু যেতে শুরু করলাম। বৃষ্টির কারণে চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছে। মেয়েটির নুপুরের শব্দ অনুসরণ করে আমি তার পিছনে সম্মোহিত হয়ে ছুটে চলেছি। হঠাৎ একটা গাছের গুঁড়ির সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে যাই। এরপর মেয়েটিকে আর কোথাও খুঁজে পেলাম না, কিন্তু মাথা তুলতেই দেখতে পেলাম একটি পুরনো বাড়ি। বাড়িটা দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। গাছ লতাপাতায় ছেয়ে গেছে। বাড়িটাকে আমার ঠিক মনে হলো না। আমি ভয় পেয়ে পালাতে যাব, এমন সময় বাড়ির ভেতর থেকে আবার সেই নুপুরের শব্দ ভেসে আসলো। আমি আমার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। পাগলের মতো সেই শব্দ অনুসরণ করতে করতে আমি বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। কেউ আছেন? শুনছেন? ভেতরে কেউ আছেন? আমি বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ভয়টা ক্রমশ আরো বেড়েই চলেছে। ইতিমধ্যে আমার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎ আমি কারো পায়ের আওয়াজ অনুভব করলাম। পাশের দরজায় তাকিয়ে দেখি একজন বৃদ্ধ লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। বয়স আনুমানিক ৮০ থেকে ৯০। আমাকে জিজ্ঞেস করলো, কে বাবা তুমি? পথ ভুলে এখানে এসেছ? বলছিলাম একটু জল হবে? হ্যাঁ নিশ্চয়। মা চাঁদনি, একটুখানি জল নিয়ে আয় তো। আসছি বাবা। ভেতর থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। লোকটি আমাকে বসতে বলল। আমি বসার সঙ্গে সঙ্গে আবার সেই নুপুরের আওয়াজ। সামনে তাকাতে আমার মনে হলো এ তো সেই মেয়ে, হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিন জল। আমি জলপান করার পর মেয়েটি ভেতরে চলে গেল। বাইরে তো কোনো বৃষ্টি থামার কোনো নাম নেই। আমি বসে গল্প শুরু করলাম। পাশের একটা রাস্তায় আমি চলাচল করি, কিন্তু এবারই কখনো চোখে পড়েনি। আমি জানি না আমি এখানে কিভাবে আসলাম। আপনি কি এই বাড়িতেই থাকেন? আমি রমেশ। বাড়িটা মোহন রায়ের। সে এককালে এই অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিলেন। আমি তার লেঠেল বাহিনীর সদস্য ছিলাম। ওখানে একটু আগে একটা মেয়েকে দেখতে পেলাম। মেয়েটা কি আপনার? আমি আবার লোকটির দিকে তাকিয়ে দেখি লোকটি সেখানে নেই। আমি অবাক হলাম। আমি অনুভব করতে থাকলাম আমার আর এখানে থাকা ঠিক হবে না। আমি দাঁড়িয়ে দরজা থেকে এগোতেই চমকে উঠলাম। ভেতর থেকে আবার সেই নুপুরের আওয়াজ। এবার যুক্ত হয়েছে অট্ট হাসি। বাইরে অনেক ঝড় হচ্ছে, তুমি তো আর যেতে পারবে না। আজ রাতটা না হয় এখানেই থেকে যাও। আমি চাঁদনিকে বলে দিচ্ছি, ও রাতের খাবার দিয়ে আসবে। খেয়ে ওইখানেই শুয়ে পড়ো। আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি না করতে পারলাম না। আমি আচমকা ভয় পেয়ে বললাম, ঠিক আছে, আজকে আমি এখানেই থাকব। রাত তখন কয়টা বাজে আমার জানা নেই। আমার কিছুতেই ঘুম পাচ্ছে না। হঠাৎ চেয়ে দেখি মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে।
আমি ভুল দেখছি ভেবে চোখ দুটো বন্ধ করলাম। চোখ দুটো খুলে দেখি মেয়েটি সত্যি সত্যি সেখানে নেই। আমি ভাবলাম আমার মনের ভুল হবে হয়তো। মেয়েটি দেখতে ভীষণ সুন্দরী। আমি মুচকি হেসে শুয়ে পড়লাম। কতক্ষণ শুয়ে থাকার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার মনে নেই। হঠাৎ আমার কানে এলো ভয়ঙ্কর একটা আওয়াজ। ঘুমের মধ্যে আমি অনুভব করছি আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আমি চোখ খুলেই দেখি মেয়েটি আমার গলা টিপে ধরে আছে। ভয়ঙ্কর রুক্ষ তার চেহারা, এলোমেলো চুলগুলো বাতাসে ভাসছে। আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটি আমাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করছে। আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছি। তোদের জমিদার আমার মেয়েকে বাঁচতে দেয়নি। তোরা তোরা কেউ কোনোদিন প্রতিবাদ করিসনি। তোদের কাউকে বাঁচতে দেব না। মা মা মেরে ফেল এই অত্যাচারীকে, মেরে ফেল। দূরে আজানের ধ্বনিতে আমার ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালবেলায় অফিসে চলে গেলাম, কিন্তু কাল রাতের স্বপ্নের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি এখানে নতুন চাকরিতে যোগ দিয়েছি। পথঘাট তেমন কিছুই চিনি না। গত কয়েকদিন হলো আমি বেশ ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। রাতে আমার কিছুতেই ভালো ঘুম হচ্ছে না। বলিস কি রে, কেমন স্বপ্ন শুনি? আমি স্বপ্নে একটা বাড়ি দেখি, আমাকে সবসময় মেরে ফেলার চেষ্টা করা হয়। সত্যিই ভয়ঙ্কর স্বপ্ন। আচ্ছা বলতো, যে জমিদার বাড়িটা দেখিস সেটা নাম কি, আর জায়গাটা কোথায়? তুই তো জানিস সবেমাত্র এখানে নতুন পোস্টিং পেয়েছি। বাসা আর অফিস ছাড়া কোথাও যাওয়া হয় না, তাই আশেপাশের কিছুই চিনি না। জায়গাটা কোথায় সেটা তো বলতে পারবো না, তবে হ্যাঁ, বাড়িটার নাম মনে আছে আমার। বাহ, তাহলে তো বেশ ভালো। বল, যদি চিনতে পারি দেখি তাহলে। বাড়িটার নাম ছিল মোহন রায়ের জমিদার বাড়ি। আরে, আমি তো এই বাড়ির নাম শুনেছি। এখান থেকে বেশি দূরে না, 3টে গ্রাম পরেই মোহন রায়ের জমিদার বাড়ি। কিন্তু সেটা তো এখন পরিত্যক্ত। আমার জানা মতে এখন সেখানে আর কেউ থাকে না। কিন্তু আমি সেখানে একজন কম বয়সী মেয়ে আর একটা বৃদ্ধ লোককে দেখতে পাই। আগামীকাল তো অফিস বন্ধ, চল না একবার ঘুরে আসি। না না, তুই পাগল হয়েছিস নাকি? সেই বাড়িতে এখন আর কেউ থাকে না। আশেপাশে একদম ঘন জঙ্গল, সেখানে গেলে আমাদের বিপদ হতে পারে। তার চেয়ে ভালো কোনো ওঝার সাথে কথা বলে দেখতে পারিস। রাতে আমি ঘুমাতে পারি না, এভাবে আর না। তুই যেহেতু চিনিস, চল আমার সাথে। আর তুই তো একা যাবি না, আমি তো থাকবো তোর সাথে। বিপদে ফেলে দিলি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, যা হবে দেখা যাবে এখন। আমরা পরদিন রওনা দিলাম। গ্রামে পৌঁছানো মাত্রই চারপাশ অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছে আমরা এখানে আসাতে কেউ একজন খুশি হয়নি। বাতাসে শুকনো পাতাগুলো উঠতে লাগলো। আমরা কোনো মতো গ্রামের এক চায়ের দোকানে গিয়ে দাঁড়ালাম। সেখানে চা খেতে খেতে দোকানিকে বললাম, বলছিলাম জমিদার বাড়ি যাওয়ার রাস্তাটা কোন দিকে? কেন বাবুরা, ওইখানে আপনাকে কি দরকার? আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু ওই বাড়িটার সম্পর্কে জানতে চাই। বাবু, ওই জঙ্গলে যায়েন না, তোমরা বাড়ি ফিরে চলে যাও। আমরা বুঝলাম দোকানি ভয় পেয়েছে। কথা না বাড়িয়ে আমরা জঙ্গলের দিকে এগোলাম। জনমানবের কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না চারদিকে। হুতুম পেঁচার ডাক শুনতে পেলাম। চারদিকে অন্ধকার থাকার জন্য জঙ্গলের মধ্যে রাস্তা বেরোতে আমাদের কষ্ট হচ্ছিল। মনের মধ্যে রহস্য খুঁজে বের করার একটা উদ্দীপনা কাজ করছিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা গিয়ে পৌঁছালাম সেই জমিদার বাড়িটার সামনে। কি ভয়ঙ্কর দেখতে বাড়িটা! চারদিকে গাছপালা ছেয়ে নিয়েছে, কেমন একটা গা ছমছমে ব্যাপার। ভেতরটা বেশ অন্ধকার, মনে হচ্ছে বহুকাল এখানে কারো পায়ের ছাপ পড়েনি।
ভাই, বাড়িটার যে অবস্থা, চল ভাই আমরা চলে যাই, না হলে আজ বেঁচে ফিরবো না, বুঝলি? আরে ধুর বোকা, এত দূর কষ্ট করে আসলাম আর বাড়ির ভিতর না গিয়েই ফিরে যাব? আমি অনেকটা জোর করে নিয়েই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। এত পুরনো বাড়ি, কিন্তু ভেতরটা এখনো বেশ ভালোই পরিষ্কার। নিবু নিবু আলো জ্বলছে, কেমন একটা আবছা গা ছমছমে অবস্থা। এই দুর্যোগের রাতে তোমরা দুজন কিভাবে আসলে? চাচা, আপনার একটু সাহায্য লাগবে। বলো বাবা, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? চাচা, আপনি এই রায়মোহন জমিদারের কাহিনী জানেন? চাচা, আপনি চাঁদনি বা রমেশ নামের কাউকে চেনেন? আমার বাবা জমিদার বাড়ির কেয়ারটেকার ছিল। আমি তার কাছ থেকে শুনেছি রমেশের গল্প। চাচা, খুব ভয়ঙ্কর কিছু কি? আমাদের একটু গল্পটা যদি বলেন আর কি। তাহলে শোনো। রমেশ ছিলেন জমিদারের লেঠেল বাহিনীর প্রধান সেনাপতি। তার ছিল একটা মাত্র মেয়ে, নাম ছিল চাঁদনি। দেখতে অনেক সুন্দর। রমেশ তার মেয়েকে অনেক যত্নে বড় করে তুলতেছিল। মেয়েটা সারা দিন পুতুল নিয়ে খেলত, তার সাথে গল্প করত। হঠাৎ 2 দিন বাবার খোঁজ না পেয়ে মেয়েটি কাঁদতে কাঁদতে জমিদার বাড়িতে আসেন। জমিদারের লোকদের জিজ্ঞাসা করতেছিল তার বাবার কথা। জমিদারের সাথে দেখা করে কথা বলতে বলে। প্রণাম জমিদার মশাই, বাবাকে দেখছি না, বেশ কয়েকদিন হয়ে গেল বাবা বাড়িতে আসছে না। কি হয়েছে বাবার? কোথায় বাবা? তোমার বাবাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য পাশের রাজ্যে পাঠানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। তুমি চিন্তা করো না, যতদিন তোমার বাবা পাশের রাজ্য থেকে ফিরে না আসে ততদিন এ বাড়িতেই থেকে যাও। এখানে তোমার কোনো কিছুর সমস্যা হবে না। জমিদার এত সুন্দরী মেয়ে দেখে লোভ সামলাতে পারে না। সে চাঁদনিকে ভুলভাল বুঝিয়ে আটকে রাখে তার মহলে। মা চাঁদনি, আমি এসেছি। কোথায় তুই মা? কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই কেন? এ কি, ঘর ফাঁকা কেন? মা চাঁদনি, তুই কোথায়? মেয়েকে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে। একটা বৃদ্ধা রমেশকে বলল তার মেয়েকে জমিদার মহলে আটকে রেখেছে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো! জমিদার বড় একটা অকৃতজ্ঞ লোক, ওখান থেকে আমার মেয়েকে কিভাবে উদ্ধার করব? কৌশলে রমেশ তার মেয়ের সাথে একদিন দেখা করল। তার বাবাকে দেখে হাউ মাউ করে কান্না শুরু করলো। আমাকে এই নরক থেকে নিয়ে চলো বাবা। এইভাবে হবে না মা, আমাদের এখান থেকে কৌশলে বের হতে হবে। এ নে মা, এতে আছে ঘুমের ওষুধ, ওই শয়তানের শরবতের সাথে মিশিয়ে খাইয়ে দিবি। আচ্ছা বাবা, আমি তাই করব, তুমি চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পালাবো। বাবার বুদ্ধি মতো একদিন শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে পালিয়ে আসলো। তারপর রমেশ মেয়েকে নিয়ে অনেক দূরে পালিয়ে গেল। কিন্তু তার মেয়েটি মহলে হওয়া সেই নিষ্ঠুর অমানবিক অত্যাচার ভুলতে পারল না। লজ্জায় ঘৃণায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল। রমেশ পাগলের মতো হয়ে গেল। মেয়ে হারানো কষ্টে সে প্রতিশোধের নেশায় মেতে উঠল। তার মৃত মেয়েকে সুন্দর করে সাজিয়ে তার শেষকৃত্য শেষ করে ছদ্মবেশ ধারণ করে
জমিদারের মহলে পৌঁছায়। জমিদার কাছে আসতে রমেশ তার গলা কেটে দেহ থেকে আলাদা করে দেয়। রমেশ ধরা পড়ে যায় জমিদারকে হত্যার অপরাধে। রমেশকে জঙ্গলে গাছে ফাঁসি দিয়ে মেরে ফেলে। আপনি তো দেখছি একদম সবকিছু জানেন। গল্পটা শুনে বেশ ভালো লাগলো। সাথে সাথে লোকটার চেহারার পরিবর্তন হয়ে গেল। ওহ, কি ভয়ঙ্কর দেখতে! গল্প গল্প গল্পই বটে। তোদের মতো অমানুষদের কাছে গরিবদের কষ্টের জীবন একটা গল্পের মতো। হ্যাঁ, তোরা কি মানুষদের মূল্যায়ন করতে জানিস? হ্যাঁ। এমন সময় হাজির হলো চাঁদনি। কিন্তু এখন সে আর সুন্দরী রমণী নয়। তাকে দেখে আমার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ওর চোখ দিয়ে আগুন ঝরছে, সারা শরীরে পৈশাচিক অত্যাচারের চিহ্ন। তোর পাপী বংশধররা আমাকে বাঁচতে দেয়নি। কি দোষ ছিল আমাদের? তোদের মতো অর্থলোভী রক্ত পিপাসীদের কাছে আমাদের মতো গরিবদের জীবনের সম্মানের কোনো মূল্য নেই। একে একে সবাইকে ওই গাছে ফাঁসি দিয়ে মেরেছি। আজ তোকে হাতে পেয়েছি। ৭৭ বছর আগে আমরা একটা ছোট্ট বাচ্চাকে মারিনি। সে আর কেউ নয়, তোর বাবা। সেই অমানুষদের রক্ত তোর শরীরে আছে। তোকে তো ছাড়া যাবে না। আমি আমার বংশধরের মতো অতটা পাষাণ নই। আমাকে আমাকে ক্ষমা করুন। আমি আর কোনোদিনও এখানে আসবো না। তোকে ছাড়া হবে না বাছা। বাবা, তুমি ওই গাছে ফাঁসির রশি সাজাও। এটাকে ওই গাছের সাথে ঝোলাবো। তারপর শান্তি। এমন সময় আবির চাঁদনিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমরা দুজনে জানলা দিয়ে দিলাম লাফ। ভাগ্য ভালো ছিল পাতার স্তূপের উপরে পড়েছিলাম। পাশে পড়েছিল একটা পুতুল। আমি সেটাকে তুলে নিলাম। এরপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড়াতে শুরু করলাম। এক দৌড়ে বেরিয়ে আসলাম জঙ্গল থেকে। এবারের মতো বড় বাঁচা বেঁচে গেছি। বাড়িতে ফিরে সেই পুতুলটাতে আগুন ধরিয়ে দেই। আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এবার হয়তো একটু হলেও সেই অভাগা মেয়েটার আত্মাটা শান্তি পাবে। এত বড় সাহস তোদের! আমাদের এখতিয়ারের মাঝে মাছ ধরতে এসেছিস? এ নদীর জলে তোমাদের কারো নাম তো লেখা নেই। এ নদী সবার। ওরে শালা, এত বড় সাহস! মুখে মুখে কথা কস। হামিদ, চেয়ে চেয়ে দেখছস কি? বেটাদের বুঝিয়ে দে কার মুখে মুখে কথা কয়েছে। এখনই বুঝিয়ে দিতেছি কর্তা। হামিদ, ওইটা কি? এ যে রামোল্লাস কর্তা, দুদিন ধরে পাত্তা নেই। পালা, এখনই পালা, পালা এখান থেকে। আজ দিন 6 হয়ে গেল নদীমুখ হয়নি। মনখানা একেবারেই ভালো নেই। মন ভালো না থাকলে কাজে মন লাগে না। সেই যে আয়নার সঙ্গে ঝামেলা হলো, রাগ করে বাপের বাড়ি চলে গেলি, তারপর আর খবর নেই। কিন্তু এভাবে ঘরে বসে থাকলেও যে আর চলে না। ঘরে চাল ডাল টাকা পয়সা কিছু নেই। আজ একবার নায়ে চাল ফেলে গিয়ে কে আবার এলো, যাই গিয়ে দেখি। ও কামাল, এত সকাল সকাল কি মনে করে? ওদিকের খবর শুনছো? খবর? কি খবর ক? 3 দিন বাসা থেকে তো বের হওনি। ওদিকের খবর তো কিছুই জানো না? কেন, কি হইছে? নদীর পানিতে লাশ ভাসে ভাই। এক পিশাচ ঘুরে বেড়ায়। কি কস? হ, ঠিক কই, ওই কবরের পাশের নদীতে হয়েছে গো। কামালের কথা আমার মাথায় কিছুই ঢুকলো না।
আমার মনে শুধু একটা কথাই ভাসে, আয়নার এত রাগ কামাল বুঝি বুঝেছে, তাই জিজ্ঞেস করল, তুমি শুনছো? কি এত ভাবছো বলো দেখি। এতদিন কিছু বলিনি। স্বামী স্ত্রীর ঝামেলার কথা গায়ের লোকদের বলা ঠিক নয়, কিন্তু কামালকে বলাই যায়। মনের কষ্ট চেপে রেখেই বলি, তোর ভাবি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, আজও ফিরল না। কও কি, ভাবি ঘরে নাই? না, সে গেছে। তা খোঁজ খবর নিছো নাকি এমনি? কামালের প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি চুপ করে রইলাম। কও কি, চারিদিকের এই পরিস্থিতি, এই অবস্থাতেও তুমি ভাবির একটা খোঁজ খবর নাওনি? এখনই খোঁজ নেওয়া দরকার। ভাবির ঘর কোন গ্রামে জানি? সেই বাসপোতা, অনেক দূর আছে রে। ভাবছি আজ একবার গিয়ে খোঁজ নিয়ে আসি। তাই চলো, এখনই বের হলে সন্ধ্যার আগে ফিরে আসতে পারবো। রাতে গায়ের লোকে খিল এটে বাসার ভেতরে বসে থাকছে, তাই চলো। বাসপোতায় পৌঁছাতে পৌঁছাতে বেলা গড়িয়ে গেল। এদিকে আকাশের অবস্থা গুমোট। এই গায়ে প্রায় অনেক বছর বাদে আসলাম। বিয়ে হয়েছে প্রায় 3 বছর হল। এই 3 বছরের মধ্যে কবার এসেছি আমার মনে নেই। এদিকে নতুন কিছুই চোখে পড়ল না। এই গায়ে এসে উপলব্ধি করতে পারলাম, আয়নার জন্য অভিমানটা কখন যেন মন খারাপে এসে ঠেকেছে। এখন ওকে একবার দেখার জন্য মনের ভিতর কেমন যেন আকুলি বিকুলি কাটছে। কি হয়েছিল বলো তো তোমাদের মধ্যে? ভাবি ঘর ছাড়লো কেন? আমি কিছু কই নাই। ওই যে মা ছানাপোনা হয় না দেখে কথা শোনাই, আমি কিছু কই নাই মাকে, তাই গোসা করছে। মায়ের মুখের উপর কি করে বলি? ঠিক আছে, যা হয়েছে তা হয়েছে, এবার বুঝাই শোনাই ঘরে নিয়ে যাবে। কিছু দূর যেতেই দেখতে পেলাম এক চালার ছোট ঘর। এই 3 বছরে পরিস্থিতি আরো খারাপ হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। আয়নার আম্মু ছাড়া আর কেউ নেই। এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়লাম। কেউ আছেন? আমি আবিদ। আয়না। ভেতর থেকে কোনো উত্তর এলো না। এদিকে আয়নাকে দেখার জন্য আমার মনের ভিতর উথাল পাতাল করতে লাগলো। কেউ আছেন? আমি আবিদ। আয়না। আরে জামাই, আপনি ভিতরে আসেন। ভেতরে পড়ে যাব, আগে আয়নাকে ডেকে দিন। আমার কথা শুনে বৃদ্ধা যেন আকাশ থেকে পড়লেন। আয়না, কও কি, সে তো কবেই বাসায় ফিরে গেছে। এবার আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার অবস্থা দেখে কামাল বলল, ভাবি এখানে আসে নাই? আমি আর ওর বাসায় ফিরে যাব না। ওরা কথা শোনায়, আমার বাচ্চা হয় না, এতে কি আমার দোষ? মাথা গরম করলে কি চলবে মা? মাথা ঠান্ডা কর। তুমি যাই বলো না কেন, আমি যাব না। এই কি কথা বলিস? জামাই যদি তোরে তালাক দেয় তখন তোর কি হবে মা? যা হওয়ার হয়েছে, তুই ফিরে যা। মেয়ে মানুষ ঘর ভাঙে না। যা হবে মুখ বুঝে সহ্য কর, একদিন দেখবি সব সয়ে যাবে। মা, এটা কি আমার বাসা নয়? তুমি এখান থেকেও চলে যেতে কও। বিয়ার পর স্বামীর বাসায় আপন হয়। ঠিক আছে, আমি কাল সকালেই চলে যাব, রাতটুকু থাকতে দাও। তারপরও ফিরে গেছিল বাবা। কিন্তু ও তো বাড়ি ফিরেনি। তাহলে কোথায় যাইবে? আবিদ ভাই, ভাবির আর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে দেখি। পাশের গায়ে ওর খালা থাকে, সেখানে গিয়ে দেখতে পারো। হায় হায়, আয়না রে, তুই গেলি কোথায়? চিন্তা করবেন না, কোনো খবর পেলেই আমি জানাবো। অনেক তো রাত হয়ে গেল আবিদ ভাই, পা চালিয়ে হাঁটো। রাত হইলেই তো বিভীষিকা ঘোরে। ওহ, কি এত ভাবছো বলো তো? কথা কানে যেতেছে না? কামালের কোনো কথাই আমার কানে যায়নি। আমার মাথা কাজ করছে না। আয়না কোথায় গেল? সারাটা গা ঘুরেও কোনো খবর পেলাম না। গায়ের পথে ফেরার সময় একজন বলল সে নাকি শহরে গিয়েছে কাজের জন্যে। হ্যাঁ রে, তোর ভাবি কাজের জন্যে শহরে চলে গেল? এত অভিমান! একটা বারো আমার কথাটা ভাবলো না।
তুমি ভেবেছিলে আজ সপ্তাহখানেক ভাবি নাই, আর তুমি নাকে তেল দিয়ে ঘরে বসে আসো। এবার কি করবে? ভাবছি থানায় একবার জানিয়ে রাখি। কাল সকালে যে ওখন। না, এখনই যাব। কাল সকালে অনেক দেরি হয়ে যাবে রে কামাল। বয়স কত? ছবি আছে? না, 22 বছর। আজ 1 সপ্তাহ হলো কোনো খবর নাই। ঝামেলা করে বের হয়েছিল। ঠিক আছে, রিপোর্ট লিখে নিলাম, এবার আসতে পারেন। আয়নাকে খুঁজে পাওয়া যাবে তো স্যার? দেখুন, কিছু বলতে পারছি না। নিজের ইচ্ছায় গেলে কিছু করার নেই। আমরা দেখছি, আপনি বাড়ি যান। পুলিশ কিছু নিশ্চয়ই করবে, তুমি নিশ্চিন্তে থাকো। জানি না রে, মনে হচ্ছে একবার শহর থেকে ঘুরে আসি। সে তো অনেক টাকা লাগবে। কাল নদীতে জাল ফেলবো ভাবছি। ঘরেও চাল ডাল কিছু নেই। আজ ভালো বোকা বানানো হয়ে গেছে, বুঝুক। এই খবরটা আজই গিয়া কর্তাকে দিতে হবে। বেটারা যদি বাড়াবাড়ি করে তার আগেই ব্যবস্থা নিতে হবে। অনেক রাত হয়ে গিয়েছে, এখনই বাড়ি যেতে হবে। জুয়ার ঠেকে বড্ড সময় লেগে গেল। কিসের শব্দ? না 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 না, খুব ভুল হয়েছে। এই অমাবস্যার রাতে এত রাত করা আমার ঠিক হয় নাই। ও কে আমার নাম ধরে ডাকে? কি, আমি চলতে পারছি না কেন? এই যা, আবার বৃষ্টি শুরু হলো। যাই যাই, ওই গাছের নিচে আশ্রয় নিই। আমার দম বন্ধ হয়ে আসছে। ছাড়ো ছাড়ো। হে, এই হালার বৃষ্টির কারণে কত দেরি হয়ে গেল গো, পুরো ভিজে চুবুর। ওসব বাদ দে, কাল নদীতে জাল ফেলবি কখন ভাব। ভালো মাছ তুলতে হবে। তাহলে রাতের আধারে চলো, চরের ওই দিকে যাই। তাই যাব তবে। ওরা যদি ধরে তখন জানে মেরে দেবে, সেটা কি হবে? আয়নার জন্য আমি মরতেও পারি। কি আবিদ ভাই, আমরা কবরের পাশের রাস্তায় এলাম কি করে? চারদিকে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল। সত্যি তাই, আমরা তো এই পথ ধরিনি, সম্পূর্ণ বিপরীত পথে এলাম কি করে? এদিকে কিভাবে? তাই তো কইছি, ওই পিশাচ নিশ্চয়ই জাদু করে টেনে আনছে। আবিদ ভাই, পা চালাও। আমি চারদিকে তাকিয়ে দেখি, চারদিকে নিচ্ছেদ্র অন্ধকার। পচা আষ্টে গন্ধ ছড়িয়ে আছে চারদিকে। এই কবরখানা এখন পরিত্যক্ত। লোকে বলে আধারে অশরীরী ঘুরে বেড়ায়। দিনের বেলাতেও লোকেরা এই জায়গায় এড়িয়ে চলে, কিন্তু আমরা কিছুতেই জোরে হাঁটতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমাদের পেছন থেকে টেনে ধরেছে। আবিদ ভাই, পিছু পিছু কে আসছে? পেছনে তাকাস নেই, সোজা চল। দাঁড়াও। চলতে চলতে শুনতে পেলাম কেউ যেন আমাদের নাম ধরে ডাকছে। দাঁড়াও। কেউ নাম ধরে ডাকে? দরকার হলে কানে হাত চেপে ধর, ভুলেও পিছনে তাকাবি না। আমরা প্রায় প্রাণপণে ছুটতে শুরু করেছি। তখনই দেখি ঠিক আমাদের সামনে রক্তমাখা পায়ের ছাপ পড়তে শুরু করেছে। ও কি ভাইয়া? আমরা ছুটতে শুরু করেছি। খিলখিল একটি হাসি শব্দ শুনতে পাচ্ছি। কতক্ষণ এভাবে ছুটেছি খেয়াল নেই। শেষে এক গাছের তলায় এসে হাঁপাতে লাগলাম। নির্ঘাত পিশাচের পাল্লায় পড়েছিলাম। যা হবার হয়েছে, এবার বাড়ি চল। আমি শুনতে পেলাম গাছের মাথা থেকে মরাত মরাত শব্দ হচ্ছে। কেউ যেন হাড় চিবিয়ে খাচ্ছে। ওপরের দিকে তাকাতেই একটা হাত খাওয়া লাশ ছিটকে পড়ল আমার সামনে। এই যে নরেন! সকালে ঘর থেকে বেরিয়ে চমকে উঠলাম। আমার দরজার সামনে নরেনের কাটা মাথা। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি থানার দিকে ছুটে যাচ্ছিলাম। থানার দিকে ছুটতেই দেখি সেই গাছতলার সামনে জড়ো হয়েছে বহু লোক, আর রাস্তার উপর পড়ে আছে নরেনের মুন্ডহীন লাশ। এই লাশের মুন্ডু কই? কে আগে দেখেছে কে? এই সুযোগে গিয়ে কথা বলি, স্বীকার করি যে আমি কিছুই জানি না, নয়তো এই কেসে আমাকে ফাঁসিয়ে দেবে। স্যার, এই লাশের মুন্ডু আমার ঘরের সামনে, কিন্তু বিশ্বাস করেন আমি কিছু জানি না। তাই নাকি?
কি করে সম্ভব? লাশ এখানে আর 2 কোষ দূরে তোমার ঘরের সামনে মুন্ডু। এই তুমি তো কাল তোমার বউয়ের মিসিং রিপোর্ট লেখাতে এসেছিলে, তাই না? বুঝেছি, তোমার সঙ্গে ঝামেলার কারণেই তুমি খুন করে দিয়েছো, তাই না? না না, বিশ্বাস যান, আমি একজন সাধারণ জেলে, আমি কাউরে কেমনে খুন করতে যাব? ঠিক আছে, কান খুলে শুনে রাখো। যতদিন না খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন অবধি গা ছেড়ে যাওয়ার কথা ভাববে না। জি আচ্ছা। আমি জানি দিনের আলোয় কিছু করার উপায় নেই, যা করার তার রাতের আধারেই করতে হবে। তাই কামালকে নিয়ে চললাম শহরের উদ্দেশ্যে। ঘাটে নৌকা বাঁধা আছে, ওটা নিয়েই যেতে হবে। ভাই, রিক্স হয়ে যাবে যে। কিছু হবে না, আয় উঠে বস। ঘরে যা ছিল সব নিয়ে বেরিয়েছি, আয়নারে লয়ে তবেই ঘরে ফিরব। নদীর জলে নৌকা ভাসিয়ে দিলাম। অন্ধকারের বুক চিরে নৌকা এগিয়ে চলছে। চারিদিকে জোনাকিরা ভিড় করেছে। কামাল বলে উঠল, চারদিকটা বড় চুপচাপ লাগে দাদা। হ্যাঁ, চুপই ভালো, কোনো মতো ওপরে পৌঁছাতে পারলে বাঁচি। আমার মন ডরাচ্ছে ভাইয়া, মনে হচ্ছে ঝড় ওঠার আগের এমনি স্তব্ধ হয়ে থাকে সব। তুই মুখ বন্ধ করে বস দেখি। কামাল মুখ বুজে বসে, আমি ছপাছপ পয়টা ফেলি জলে। শনশনে বাতাস বয়ে রাত পাখিটাকে, আমার বুকের মাঝে কোটাকে। আয়নাকে কি আদৌ দেখতে পাবো, নাকি ওকেও খেয়ে নিয়েছে ওই পিশাচিনী? ওই দেখো দূরে ওটা কিসের আলো জ্বলে। সামনে তাকিয়ে দেখি আরেকটি নৌকা এগিয়ে আসছে এদিকে। এ নৌকা তো আমার চেনা, এ রাশেদ আলীর নৌকা। ভাইয়া, ওই দেখো শয়তানগুলো এদিকে আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, আরো জোরে হাল বাইতে হবে। শত চেষ্টা করেও কুল করতে পারলাম না, ওরা এসে পড়েছে। কে রে, আমার জায়গায় নাও ভিরাস। ও, এ যে আবিদ, তোর না গা ছেড়ে যাওয়া বারণ। আমাকে যেতে দাও, জরুরি কাজ আছে। আমি কর্তাকে কথা দিয়েছি ফিরে আসব। একে তো ভুল করেছিস, তারপর মুখে মুখে কথা। তোকে এখনই শেষ করে দেব। ওই কে আছিস, মেরে ফেলে দের। দেখতেই দেখতে লোকগুলো খোলা তলোয়ার নিয়ে এগিয়ে আসলো আমার নৌকার দিকে। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও! ঠিক তখনই ভেসে উঠল এক গম্ভীর চিৎকার। একটা অদ্ভুত ছায়া ঝাঁপিয়ে পড়ল ওদের নৌকার উপর। আমি তাকে দেখে স্তব্ধ হয়ে গেলাম। উফ, কি বিভৎস রূপ! সেই ছায়ামূর্তিটি ছিঁড়ে খাচ্ছে রাশেদ আলী দলের লোকদের। আমি কোনো মতে নৌকা বেরালাম ডাঙায়। প্রাণপণে ছুটতে লাগলাম। পেছন থেকে চিৎকার ভেসে উঠল, দাঁড়াও! আমি থমকে দাঁড়ালাম। গলার স্বর আমার চেনা। পেছন করে তাকাতেই চমকে উঠলাম। ঠোঁট দিয়ে রক্ত গড়াচ্ছে। রাশেদ আলীর কাটা মুন্ডুটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, কে 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 তুমি? আমাকে মেরো না, আমি কিছুই করিনি। তুমি তোমার আয়নারে চিনতে পারো না? আয়না? তুমি? ফেরিঘাটে এসে দাঁড়িয়েছিলাম। ফেরার লগে রশিদ আলীর লোকে জোর করে টেনে নৌকায় তোলে। আমার সর্বনাশ করে পুঁতে দেয় ওই কবরখানায়। আমি ওদের শেষ করে দিয়েছি। না না না, আয়না, এসব কি কও তুমি? এসব সত্যি হতে পারে না। হ্যাঁ, সব সত্য। তোমার আয়না আর বেঁচে নেই। ওই খবর ঘুরে দেখ, ওরা ভিতরে তোমার আয়নারে জ্যান্ত কবর দিছে। আমি আজ চলে যাব চিরতরের লগে। আমার মুক্তি তবে শেষবারের মতো কয়ে দিতে চায়, আয়না তোমায় ভালোবেসেছিল। হাওয়ায় মিলিয়ে গেল আয়না। আমি পাগলের মতো কবরখানার দিকে ছুটলাম। দুহাত দিয়ে মাঝে করে তুলে আনবো আমার আয়নাকে। আমার আয়না আর বেঁচে নেই। আমার বেঁচে থেকে কি লাভ? আমিও মরে যেতে চাই। আমার আয়নার বুকে মাথা রেখে আমি চিরতরে মরতে চাই।